এই সংসদেও কিন্তু আমাদের অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে। মাননীয় স্পিকার সারা দেশে স্থানীয় বুঝলাম না বিষয়টা। মাননীয় স্পিকার আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় সদস্য মাননীয় স্পিকার আপনার কাছে ব্যাখ্যা চাই। আপনার কথাটা আমি আপনার কাছে মাননীয় সদস্য আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আগে উত্থাপনটা করি। মাননীয় স্পিকার আমাকে বিষয়টা তাকে উত্থাপন করতে দিবেন। আচ্ছা একটু আস্তে আমাকে বিষয়টা উত্থাপন তো করতে দিবেন। মাননীয় স্পিকার আপনি কি বলতে চাচ্ছেন? এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে কথার বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন মানবাধিকার 11 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা হচ্ছে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। মাননীয় স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ইতিমধ্যেই এই সংসদেও কিন্তু আমাদের অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে। মাননীয় স্পিকার সারা দেশে স্থানীয় বুঝলাম না বিষয়টা। মাননীয় স্পিকার আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় সদস্য মাননীয় স্পিকার আপনার কাছে ব্যাখ্যা চাই। আপনার কথাটা আমি আপনার কাছে সুস্পষ্টভাবে মাননীয় স্পিকার আমি আপনাকে ফ্লোর দিয়েছেন, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, আমাকে উত্থাপন করার সুযোগ দিলেন। এক মিনিট মাননীয় সদস্য আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। আমি আগে উত্থাপনটা করি। মাননীয় স্পিকার আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আগে উত্থাপন করি। আপনি এটা ব্যাখ্যা যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন আমি অবশ্যই প্রত্যাহার করব। দ্বিতীয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার আমাকে যে বিষয়টি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি। আচ্ছা একটু আস্তে আমাকে বিষয়টা উত্থাপন তো করতে দিবেন। মাননীয় স্পিকার আপনি কি বলতে চাচ্ছেন? এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে কথার বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন আমি আপনার অনুরোধ করে প্রত্যাহার করছি। আমি যেটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি শুনতেই পাচ্ছি না। মাননীয় স্পিকার আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। আজকে এই সাম্প্রতিক কিছুদিন আগে ফ্রান্সে ভোট হয়েছে, ইরানে প্রেসিডেন্টের ভোট হয়েছে। মাননীয় স্পিকার সেখানে নির্বাচন সুষ্ঠু সবাদ হওয়ার পরও ওইখানকার আইনে রয়েছে 50% ভোটার প্রেসিডেন্ট ভোট পায় নাই বলে পুনরায় ভোট হয়েছে। আমি যে কারণে আপনার এই বিষয়টি দৃষ্টিতে নিয়ে এসেছি, ইতিমধ্যেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল প্রত্যাহার করেছেন। জি মাননীয় স্পিকার প্রত্যাহার করেছি। আমি আপনার কাছে যে বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা চাই। আপনি তো মাননীয় স্পিকার সংসদের গার্জিয়ান, আপনাকে অবশ্যই এটার ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা আমি আশা করব যে ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, চতুর্থ ধাপের তফসিল হয়েছে। আমার কাছে যে তথ্য গণমাধ্যম থেকে পেয়েছি, ইতিমধ্যে প্রায় 3 শতাধিকের অধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত বলা হচ্ছে, তাদেরকে আমি কি বলবো মাননীয় স্পিকার, কাদের দ্বারা তারা ইলেক্টেড। আমি আপনার কাছে এটা ব্যাখ্যা চাচ্ছি। মাননীয় স্পিকার আপনি আমাকে প্রত্যাহার করতে বলছেন, আমি আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি যে তারা কাদের দ্বারা নির্বাচিত, এই বিষয়টি আপনি আমাকে পরিষ্কার করবেন। আমি এখানে পরিষ্কারভাবে সংবিধান এখানে বলে দিচ্ছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আমি এটারই ব্যাখ্যা চাচ্ছি আপনার কাছে মাননীয় স্পিকার, কারণ বাংলাদেশে এ যাবৎ এটা হতে পারে না মাননীয় স্পিকার। একটা কাজের জন্য যখন টেন্ডার হয়, টেন্ডারে যখন একজন পার্টিসিপেটর থাকে তখন সেটা আবার পুনরায় টেন্ডার আহ্বান করেন, আবার টেন্ডার আহ্বান করেন। তাহলে আজকে যে সমস্ত জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদেরকে নির্বাচিত করা হচ্ছে, কেন সেই সব জায়গায় পুরো তফসিল করা হচ্ছে না? মাননীয় স্পিকার আজকে এইটি একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না। আজকে যে কারণেই সরকারি দল এবং সরকারের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে যেভাবে হানাহানি খুনাখুনিতে লিপ্ত হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, উনি বলছেন যে স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাটি। মাননীয় স্পিকার 40 জনের অধিক প্রাণ হারিয়েছে, এরপরে ওই জায়গায় ঝগড়াঝাটি বলবো আমরা? কি বলেন মাননীয় স্পিকার আপনি?
আর এই কথা বলার সময় আজকে মাননীয় সদস্যরা আজকে দেশের গণতান্ত্রিক যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার? কেন আজকে বলছেন যে আপনারা প্রত্যাহার করেন এই কথা? কেন বলছেন মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার এই যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্টটা বড় রাখার আমি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছি, আপনি প্রত্যাহার করতে বলাই মাননীয় স্পিকার আমি সংসদ থেকে ওয়াক আউট করছি। আমি ধন্যবাদ মাননীয় সদস্য নজিবুল বশর মাইজ ভান্ডারী। ধন্যবাদ মাননীয় স্পিকার। উনি বোট ক্লাবটি নদী তীরবর্তী জায়গা দখল করে স্থাপন করা হয়েছে কিনা, এবং সেইখানে মাননীয় স্পিকার বোট ক্লাবে কিন্তু আপনার নিয়মিত মদ্যপান করা হয়, বোট ক্লাবে মাননীয় স্পিকার ওখানে জুয়া খেলা হয়, ওই রকম একটি ক্লাবের পুলিশের প্রধান আইজিপি সভাপতি কোন আইনে থাকতে পারেন কিনা এ বিষয়ে আমি গত সংসদের অধিবেশনেই ষষ্ঠ মন্ত্রীর কাছ থেকে বিবৃতি দাবি করেছিলাম। আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে রাখছে সেটা তো আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বে, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে, এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াক আউট করলাম। পরে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো চাঁপাইনবাবগঞ্জ 3 এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট, দয়া করে 12 মিনিটের মধ্যেই বক্তব্য সীমাবদ্ধ রাখবেন। দিলে ভালো হয় মাননীয়, মাইকটা পাশেরটা দিলে ভালো হয় মনে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির। মাননীয় স্পিকার, বাজেটের সাধারণ আলোচনায় আমাকে কিন্তু মাননীয় সদস্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। পরে বলবো। হ্যাঁ, এটা ব্যাখ্যা পরে। এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর, এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত টাইমের এমপির মধ্যে এই রেওয়াজ আমি কোনোদিন দেখিনি। মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি পরে এক্সপ্লেনেশন দিবেন, ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট। টাইমটা ঠিক করে দিন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2020-21 অর্থ বছরে সাধারণ বাজেটের আলোচনায় সুযোগ দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ আপনাকে। এমন এক সময়ে করোনার আঘাত বাংলাদেশে এসেছে যখন অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থায়, রেমিটেন্স ছাড়া সমস্ত কিছু ছিল একেবারেই নিম্নমুখী। ব্যাংক খাত, শেয়ার বাজার, আর্থিক প্রতিষ্ঠানগুলি এমন নাজুক যেখানে এই খাতগুলোরই দরকার ছিল প্রণোদনার। অর্থাৎ দুর্বল অর্থনীতি নিয়ে আমাদেরকে করোনা মোকাবেলা করতে হবে। ফলে বাংলাদেশের জন্য করোনা অত্যন্ত চ্যালেঞ্জের, আর চ্যালেঞ্জের মাত্রা নির্ভর করছে বর্তমান পরিস্থিতি কতটা দীর্ঘস্থায়ী হবে। জীবন বাঁচাতে হবে, খাদ্যের যোগান ও চিকিৎসা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জীবন বাঁচাতে হবে, সংক্রমণ রোধ করতে হবে, আক্রান্তদের চিকিৎসা দিতে হবে, এবং যাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবেলায় সরকার বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে, শোনা গেছে। এক্ষেত্রে এর বাস্তবায়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সুশাসন এবং প্রয়োজনীয় সমন্বয় খুবই দরকার, যেটি এখন বড়ই অভাব রয়েছে। মাননীয় স্পিকার, সরকার কিছু প্রণোদনা ঘোষণা করেছে, এই প্রণোদনাগুলো পর্যাপ্ত কিনা এবং বাস্তবায়নে আমরা সক্ষমতা আছে কিনা সেটিও প্রশ্ন রাখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল মহামারী বিষয়ে সুস্পষ্ট একটি বিষয় বলেছেন যে কোনো অঞ্চলে, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় তাহলে সেই এলাকায় তোমরা প্রবেশ করিও না এবং সেখানে কাউকে প্রবেশ করতে দিও না। এটি একেবারে বিজ্ঞানসম্মত। চীনে যখন প্রথম মোহনা দেখা দেয় তখন তারাই একমাত্র বিশ্বের মধ্যে আমি বলবো যে সবচাইতে বিজ্ঞানসম্মতভাবে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছিল বলে এর বিস্তার লাভ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। মাননীয় স্পিকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আমার দেখানো পথের বাইরে যারা নতুন পথ অনুসন্ধান করবা তারা আমার উম্মতের বাহির। মাননীয় স্পিকার, আজকে সারা পৃথিবী এই করোনা ভাইরাসে বিপর্যস্ত, কোনো সন্দেহ নাই। এই অবস্থায় আমাদেরকে একটা বিরাট চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য
বাজেট যে প্রস্তাবনা করা হয়েছে এটি নিয়ে আমি খুব বেশি আলোচনায় যাব না, কারণ এই বাজেট নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের প্রথিতযশা অর্থনীতিবিদগণ প্রতিনিয়ত সম্পাদকীয়, উপসম্পাদকীয় এবং বাংলাদেশের লিডিং সমস্ত পত্রপত্রিকাগুলোতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি আজকে একেবারে রাজস্ব প্রাপ্তির যে বিবরণ দেওয়া হয়েছে এটি হাস্যস্কর, অবাস্তব, অকল্পনীয়। মাননীয় স্পিকার, এখানে আপনার মূল্য সংযোজন কর গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল তার চাইতে প্রায় 15-20 কোটি টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে আপনার অন্যান্য যে সমস্ত কর নির্ধারণ, এখানে স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্পের এখানে রেজিস্ট্রেশন আজকে কিনা বেচা সব বন্ধ হয়ে যাবে। আপনি গতবারের চাইতে প্রায় 2000 কোটি টাকা বেশি এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। ভাড়া এবং ইজারা, আজকে হাট বাজার এখন পর্যন্ত ইজারা হচ্ছে না। আপনার নিজের এলাকা আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে এই অর্থ বছরে যে সমস্ত হাট বাজার ইজারা ছিল সেগুলো কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাচ্ছে না, সেখানেও দেখা যাচ্ছে প্রায় সরকার 200 কোটি টাকা বেশি লক্ষ্য নির্ধারণ করেছেন। এই বিষয়গুলো একেবারেই অসম্ভব, অবাস্তব। আমি মনে করি যে এইখানে আপনার করোনা উত্তর ভবিষ্যৎ অর্থনৈতিক পথকর্মার জন্য যে ধরনের বাজেট প্রণয়ন দরকার ছিল সেটি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমি এখনো সময় আছে, আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে বাজেটটিকে সংশোধিত আকারে প্রকাশ করবেন, যেহেতু বাজেটের উপর আলোচনা। সুতরাং আমি সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ে এখানে প্রস্তাব রাখতে চাই, যে বিষয়গুলো এখনো সময় আছে, যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেবেন। এবং আমি মনে করি যে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিলে আমরা আগামী অর্থ বছরে এখানে যে সারা বিশ্বে যে মহামারী আকার ধারণ করেছে এইটি থেকে আমরা পরিত্রাণের জন্য আমাদের কাজে আসবে। বিশেষ করে আমরা আবহাওয়া পূর্বাভাসে আজকে খবর পাচ্ছি যে বাংলাদেশে 2টি বন্যার আশঙ্কা রয়েছে। আগাম বন্যা ইতিমধ্যেই আমাদের উত্তরাঞ্চলে কিন্তু বন্যার ইতিমধ্যে দেখা দিয়েছে। সুতরাং এখানে ফসলহানি ঘটবে, ফসলহানি ঘটলে এখানে স্বাভাবিক কারণে খাদ্য ঘাটতি ঘটবে। সুতরাং এখানে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য মজুদের পরিমাণ আপনাকে বৃদ্ধি করতেই হবে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে। এবং প্রতি বছর, আজকে মাননীয় কৃষিমন্ত্রী বক্তৃতা দিলেন, কিন্তু তো স্ট্যাটিস্টিক্স দিতে হবে যে আমরা প্রতি বছর কি পরিমাণ খাদ্য আমদানি করে থাকি। সুতরাং তার আলোকে আমাকে অবশ্যই আভ্যন্তরীণ সোর্স থেকে যেমন আমাকে খাদ্য মজুদ করতে হবে, পাশাপাশি বিদেশ থেকে খাদ্য আমদানি বাড়িয়ে আমাকে খাদ্য মজুদ রাখতে হবে, যেন কোনো অবস্থাতেই দেশে খাদ্য ঘাটতি হলে মানুষ না খেয়ে মারা যায়। এটির ব্যাপারে আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থ বৃদ্ধি বাড়াতে হবে। আমপানে সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আজকে বিভিন্ন বাঁধ, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো কৃষিকে কার্যকর রাখার জন্য, এই স্থাপনাগুলোকে মেরামতের জন্য সেখানে অবশ্যই পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থ আপনাকে বাড়াতেই হবে। কারণ আগামীতে কৃষি হচ্ছে আমাদের কর্মসংস্থান, কৃষি হচ্ছে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর সবচাইতে বড় শক্তি। সুতরাং এই ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় আপনাকে অর্থ বাড়াতে হবে। পাশাপাশি মাননীয় স্পিকার, এখানে আজকে উন্নয়নের রাজনীতির চিন্তা ভাবনা বাদ দিতে হবে। দেশ বাঁচাও মানুষ বাঁচাও রাজনীতি আপনাকে চিন্তা করতে হবে। স্পষ্ট কথা আমি বলছি এখানে, কারণ এখানে আজকে উন্নয়নের ব্যয় কমাতে হবে, প্রয়োজনে মন্ত্রী পরিষদের আকার ছোট করতে হবে, পরে আপনি ব্যয় কমিয়ে আজকে এখানে মানুষকে বাঁচানোর জন্য পরিকল্পনা প্রণয়ন করে সেই ব্যাপারে সুনির্দিষ্টভাবে অগ্রসর হতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে। সামাজিক যে সমস্ত আপনার সেফটি নেটগুলো আছে সেই মন্ত্রণালয়গুলোর অর্থ বরাদ্দ বাড়াতে হবে। মাননীয় স্পিকার, যেহেতু সময় খুব কম, বাজেটের উপর বক্তৃতা রাখার যে ইচ্ছা আগ্রহ ছিল, মাত্র 12 মিনিট সময় নির্ধারণ করেছেন। এই অল্প সময়ের মধ্যে সত্যিকার অর্থে আজকে এই সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করা খুবই কষ্টকর। আজকে বাস্তব মাননীয় স্পিকার, আজকে আমাদের সমাজে ঘুণ ধরে গেছে। আজকে চাঁদাবাজ, ঘুষখোর, মাদক সম্রাট, মানব পাচারকারী, অর্থ আত্মসাৎকারী, মানুষের হক বিনষ্টকারী, জালিয়াত, ভূমিদস্যু, ব্যাংক লুটেরারা, শেয়ার কেলেঙ্কারির হোতারা, সরকারি সম্পদ আত্মসাৎকারীরা এখন সমাজের ভদ্রলোক এবং ক্ষমতার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। মাননীয় স্পিকার, আল্লাহ পাক এই জন্য সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলছেন, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থা সম্পূর্ণ লোকদেরকে উদ্বুদ্ধ করি, অথবা তারা পাপাচারে মেতে ওঠে, তখন সে জনগোষ্ঠীর উপর আমার আদেশ অবধারিত হয়ে যায়, অথবা আমি তাকে উঠিয়ে আছাড় দিই। মাননীয় স্পিকার, আজকে আমরা ক্ষমতার লোভে লালসে পথ হারিয়ে ফেলেছি, একেবারেই বাস্তব। আজকে লজ্জা লাগে মাননীয় স্পিকার, আমরা যখন বলি আমরা আজকে জিরো টলারেন্সে আপনার দুর্নীতির ব্যাপারে, আমরা কোথায় জিরো টলারেন্স আছি মাননীয় স্পিকার? এই সংসদের একজন সদস্য আপনার মানব পাচারকারী শ্রেষ্ঠ ব্যক্তি, আজকে সে কি করে এই সংসদে আসলো? তার স্ত্রী কিভাবে এই সংসদে আসলো? এই প্রশ্নগুলো আজকে পত্রপত্রিকা কিন্তু ঢালাওভাবে লেখা হচ্ছে। আজকে মাননীয় স্পিকার এই বিষয়গুলো তদন্তের দাবি রাখে। আজকে মাননীয় স্পিকার, আজকে এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চয়ই সরকারের এখানে আশ্রয় প্রশ্রয় না থাকলে তারা জীবনে এই সংসদে আসতে পারতো না। আজকে আমার নির্বাচনী এলাকায় সাবেক এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হয়েছে, আমার থানায় মামলা হয়েছে, 1.5 বছর হতে চললো, এখনো আপনার
কোনো ধরনের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয় না। আজকে পুলিশের আইজিপি এই বেনজির সাহেব উনি নতুন নতুন নসিহত দিচ্ছেন, উনি নতুন নতুন করে বলছেন পুলিশকে আজকে সৎ হতে হবে, পুলিশকে এই হতে হবে। 10 বছর থেকে উনি পুলিশের শীর্ষ পদে রয়েছেন। আজকে ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে বাংলাদেশের আমানত নষ্ট করেছেন, যারা মানুষের হক নষ্ট করেছেন, নির্বাচনে আপনারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজন করেছেন, তার জবাবদিহিতা আপনাকে করতে হবে না? গত নির্বাচনের সময় পুলিশকে পুরস্কৃত করা হয়েছে, পুলিশের উচ্চতর পদমর্যাদার ব্যক্তিদেরকে আজকে দুর্নীতিতে অংশগ্রহণ করা হয়েছে। এই পুলিশ দিয়ে মাননীয় স্পিকার কোনোভাবেই সৎ প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। কারণ এখানে আজকে পুলিশের পারসেপশনটা কি, যে আজকে পুলিশ সরকারের আওয়ামী লীগের গোলাম এবং দাস বাহিনীতে পরিণত হয়েছে। কোনো সন্দেহ নাই, এগুলো একেবারেই সত্য কথা মাননীয় স্পিকার, এগুলো একেবারেই সত্য কথা। এই কথাগুলো বলতে গেলে স্বাভাবিক কারণেই কথায় আছে না মাননীয় স্পিকার, যে সত্য বললে মা মায়ের খাই, না বললে বাপ কুত্তা খাই। কথাটা হচ্ছে যদি সত্য কথা আমরা বলতে যাই তাহলে মাননীয় স্পিকার আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদের পর হইচই করবেন। কিন্তু বাস্তব আমি বলবো, দেখেন এখানে করোনার এই পরিস্থিতিতে বিএমএ আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠান, বিএমএ বলছে করোনা চিকিৎসায় মৃত্যুর দায় মন্ত্রণালয় এবং অধিদপ্তরের। এটা বিএমএর বক্তব্য। বিএমএ কাদের? সরকারের। আজকে বাস্তব কথা যে এই দুঃসময়ে যে সমস্ত আজকে করোনার যে সমস্ত কিটস বা করোনার যে সমস্ত সামগ্রী, আজকে করোনা স্বাস্থ্যমন্ত্রী নাই এখানে, স্বাস্থ্যমন্ত্রী একটি কোভিড হাসপাতাল ভিজিট করেছেন, সেখানে ডাক্তারদের কি দুরবস্থা, সেখানে রোগীরা কি অবস্থায় আছে কোনো খবর আছে? কোনো খবর নাই। আজকে আপনার 10-12 বছর যাবৎ ক্ষমতায়, আমি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলছি, আমি গত 10 দিন যাবৎ স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে ফোন করি, মেসেজ দিয়েছি যে আপনি ফ্রি হলে একটু আমাকে কথা দিবেন। তাদের অফিসের পিএস, তাদের পিএ, তাদের ডিজি, তাদের ডাইরেক্টররা কেউ ফোন ধরে না। স্বাস্থ্য অধিদপ্তর একটা বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো পরিবর্তন করেন, স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলার জন্য উপযুক্ত ব্যক্তিদেরকে সেখানে বসান, কমিটমেন্ট লোকদেরকে বসান, যার ফলশ্রুতিতে আজকে দেখেন এখানে চীনা বিশেষজ্ঞরা আজকে বাংলাদেশ থেকে তারা যাওয়ার পর কি বলে গেল? চীনারা বলছে যে বাংলাদেশের পরিস্থিতি তারা হতাশ, তারা বাংলাদেশের এই করোনার পদক্ষেপ যে সমস্ত গ্রহণ করেছে একেবারে হতাশা ব্যক্ত করেছে। এটা আমার কথা নয় মাননীয় স্পিকার, এটা যারা বিশেষজ্ঞরা বাংলাদেশে কাজ করতে এসছে। আমি যেহেতু বক্তব্যের সময় আমার কম হয়ে আসছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করব যে আজকে আমাদের একটা যে সংকট, জাতীয় যে সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যভাবে আজকে আমরা যদি ভেবে থাকি যে আজকে কয়েকদিন আগে হেলথের ডিজি বললেন যে 2-3 বছরের একটা আশঙ্কা রয়েছে, এই 2-3 বছর এটা সম্ভাবনা রয়েছে, তো এটা যদি আমাদের দীর্ঘায়িত হয় এটা সত্যিকার অর্থে আমাদের জন্য বিরাট বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য জাতীয় ঐক্যমত দরকার। আমাদের যে জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে হাজার হাজার মামলা হয়েছে, এই মামলাগুলো প্রত্যাহার করে নেবেন। পুলিশ সাক্ষী হয়ে হাজার হাজার যে মামলা, এই মামলাগুলো প্রত্যাহার করবেন। মাননীয় স্পিকার, চিল্লাতে করে লাভ নাই, এটি বাস্তব। পাশাপাশি আজকে যখন আপনার কটূক্তির কথা বলেন তখন হাস্যস্কর লাগে। মাননীয় স্পিকার, আজকে আমি আপনারা কথা বলতে যদি না দেন, বাজেটের উপর কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে করেন কোনো লাভ হবে না। জনগণের কাছে মেসেজটি যাচ্ছে যে আপনারা আমাকে সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলার সুযোগ থেকে আপনারা বঞ্চিত করছেন। করুন মাননীয় সদস্য, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন। আপনার সময় শেষ, দয়া করে আসন গ্রহণ করুন। আপনার তো 12 মিনিট হয়ে গেছে। নো, প্লিজ বসুন, প্লিজ বসুন, প্লিজ বসুন, আপনি বসুন। মাননীয় সদস্য, আপনি বসেন না, আপনি বসুন, দয়া করে বসুন, উঠে যান কেন? বসুন, আপনি একটু বসুন। আমারও একটা কথা শোনেন, আপনার বক্তব্যের সময় হইচই হয়েছে, এটা ঠিক, এটার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। তবে বিষয়টা হচ্ছে এই, আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা কিন্তু এক্সপ্লেইন করতে পারেননি, নাম্বার 1। আর নাম্বার 2, আপনি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন,
সেখানে দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন যাদের নাম আমি পার্লামেন্টের ডিপটি স্পিকার হিসেবে উচ্চারণ করতে পারি না। তার কারণ বোথ অফ দেম আর কনভিক্টেড। একটা নির্বাচিত সরকার দুইজন কনভিক্টেড পার্সনের সঙ্গে কেমন করে ঐক্য করে তুলতে পারে? এক, আর আপনি যে পার্লামেন্টে বসে যে সুন্দর বক্তব্যটা রাখলেন, আপনার বক্তব্য সুন্দর হয়েছে, আমি নিশ্চয়ই স্বীকার করব। তার কারণ ডিজি সাহেব যে বক্তব্য দিছে সেটা আমিও পড়ে দেখেছি। কিন্তু আপনি সেই নির্বাচনকে আপনি প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করলেন। ওই প্রশ্নবিদ্ধ শব্দটি আপনার এই প্রসিডিংস থেকে এক্সপান্স করা হলো। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি বলতে চান আপনি 1 মিনিট বলতে পারেন। আপনি তো আমাদের সংসদের আপনি 1 মিনিট বলুন। আপনি সংসদের আমাদের গার্জিয়ান, আপনি ওই চেয়ারে বসে আমাদের সবার প্রতি যে ব্যবস্থা বা যে রাখছে সেটা তো আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বে, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে। এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াক আউট করলাম। মাননীয় সদস্যবৃন্দ, ওনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। কারণ আমি তো আনপার্লামেন্টারি কোনো কথা বলতে দেব না, এবং সেটা যদি করে আমার সরকারি দলেরও হয় আমি সেখানে ইন্টারাপ্ট করব। এটা শুধু হারুনুর রশিদ সাহেবের বেলায় নয় বা কোনো বিরোধী দলের সদস্যের বেলায় নয়। সরকারি দলের সদস্য যদি এমন কোনো কথা বলে হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল, আমি সেখানেও ইন্টারফিয়ার করব। জি, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। জি, মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি মাঝে মাঝেই আপনার ক্ষমতা অনুযায়ী আমাদেরকে অনির্ধারিত কিছু আলোচনার সুযোগ দিয়ে থাকেন, তবে আজকে আমি পয়েন্টস অফ অর্ডারে একটি প্রস্তাব এখানে উত্থাপন করতে চাই। আমাদের কার্যপ্রণালী বিধি 301 বিধিতে বলা হচ্ছে, কোনো বৈধতার প্রশ্নকে এই বিধিসমূহের এবং সংসদের কার্যাবলী নিয়ন্ত্রণকারী সংবিধানের অনুচ্ছেদসমূহের ব্যাখ্যা ও কার্যকারিতা সম্পর্কে এবং স্পিকারের ক্ষমতার আওতাভুক্ত বিষয় হইতে হইবে। 301(2) বলছে, কেবল সংশ্লিষ্ট সময়ে সংসদের বিবেচনাধীন বিষয়ের উপর বৈধতার প্রশ্ন উত্থাপন করা যাইতে পারে। এবং 3 বলা হচ্ছে, এই বিধি 1 ও 2 উপবিধির বিধান সাপেক্ষে কোনো সদস্য বৈধতার প্রশ্ন উত্থাপন করিতে পারিবেন এবং কোনো প্রশ্ন বৈধতার প্রশ্ন কিনা স্পিকার তাহা নির্ধারণ করিবেন, এবং বৈধতার প্রশ্ন বলিয়া নির্ধারিত হলে স্পিকার তাহার উপর সিদ্ধান্ত প্রদান করিবেন। মাননীয় স্পিকার, আমি এই 11তম সংসদে যোগদানের পরেই মহান সংসদে একটি বিষয় উত্থাপন করেছিলাম। সংবিধানের অনুচ্ছেদের আমাদের অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে, প্রথম ভাগের রাষ্ট্রধর্ম, রাষ্ট্রীয় ধর্ম এর কতে বলা হচ্ছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। মাননীয় স্পিকার, আমি এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় উত্থাপন করেছিলাম যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি সংশোধিত সংবিধানের পূর্বে মাননীয় স্পিকার এখানে ছিল, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসী হবে যাবতীয় কার্যের ভিত্তি। এটি আজকে নতুন সংশোধিত সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে রাখা হয়েছে। পাশাপাশি মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের পূর্বের যে বিষয়টি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাংলা অর্থ ছিল দয়াময় পরম দয়ালু করুণ আল্লাহর নামে। সেটির পরিবর্তে মাননীয় স্পিকার এখানে যেটি সংশোধিত সংবিধানের মধ্যে সংযোজিত হয়েছে,
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অবলিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। এই বিষয়টি ব্যাপারে আমি আপত্তি করেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রকৃত অর্থ সেইটি, এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে এটি সংযোজন হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আনতে চাই যে আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি এই মহান সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হচ্ছে এবং আমাদের মাননীয় অনেক সদস্যবৃন্দরা বিভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বিভিন্ন তাফসির মাহফিলে যে আলোচনাগুলো আসছে কোরআন হাদিসের আলোকে, বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা তাফসির সেই সমস্ত আলোচনাগুলো আসছে, সেগুলোকে আজকে বলা হচ্ছে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা এই সমস্ত। কিন্তু কোন বিষয়গুলো? কোরআন এবং হাদিস একেবারে মৌলিক, ফান্ডামেন্টাল। মাননীয় স্পিকার, এখানে আমি আমার মতো ব্যাখ্যা বিবৃতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে বিষয়ে মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমি কিন্তু পয়েন্ট অফ অর্ডারই বলছি। মাননীয় স্পিকার, পয়েন্টটা কি আপনার? আপনি কোন পয়েন্টে বলছেন? আপনি তো অনেক কিছুর উদ্ধৃতি দিচ্ছেন। আমি মাননীয় স্পিকার সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিমের যে প্রকৃত অর্থ সেটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, এবং সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, সেইগুলো তো আপনি উদ্ধৃত করেছেন। মাননীয় স্পিকার, আমি তারই সাথে এই জিনিসটাকে পুরোপুরি ফর্মুলেট করার জন্য আপনার একটু সময় চাচ্ছি। দয়া করে যদি আপনি একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। মাননীয় স্পিকার, এখানে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন একেবারে সুস্পষ্টভাবে, এটা আমরা আশা করি। মাননীয় স্পিকার, এখানে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার কর্ণ চক্ষু অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। আজকে মাননীয় সদস্য অনেকেই বলছেন আজকে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা মুসলমান। আজকে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা আজকে তাফসির মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে, এবং যে সমস্ত বিষয়গুলো আপত্তি আসছে এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমি মনে করি মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব মাননীয় সদস্য, আপনারা যারা এই সংসদে রয়েছেন, আমি অনুরোধ করব যে এ বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দিন। আমি অনুরোধ করব যে আজকে আপনারা এই বিষয়টা যত আপনারা আপত্তি করবেন এটি আপনাদের বিপক্ষে যাবে। শতকরা 90% মানুষ মুসলমান। মাননীয় স্পিকার, আমি আশা করি যে সংবিধানের যে বিষয়টি আমি পয়েন্টস অফ অর্ডারে উল্লেখ করেছি, এই বিষয়টির আলোকে আপনি সুস্পষ্ট সিদ্ধান্ত দিবেন, এটি জানা প্রয়োজন। সংবিধান তো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এই বিষয়টা আপনি আমাদের জানাবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় বসুন। একসাথে জেলখানায় ছিলাম আমি। মাননীয় স্পিকার, বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে এসে আমার বিগত কয়েকদিনের বক্তব্যের বেশ কিছু এখানে আলোচনা সমালোচনা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি কোরআন হাদিসের উপর কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো মুফতি মুহাদ্দিসও নই, আমি কোনো হাফেজও নই। আমার বক্তব্যকে যারা কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যে বিষয়ে উত্থাপিত বক্তব্য রেখেছিলাম, আমার এখানে যে দুইজন বক্তব্য রেখেছেন তার ধারে কাছেও আসতে পারেন নাই। মাননীয় স্পিকার, একজন হাফেজ এমপি বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন কোথায়? উনি এতিমের মালের কাছে চলে গেছেন। আর একজন আজানের ধ্বনি দিয়ে শুরু করেছেন, আজানের ধ্বনি দিয়ে শুরু করে উনি চলে গিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। মাননীয় স্পিকার, বুঝতে হবে আমার বক্তব্য কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমার বক্তব্য পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, কোরআন এবং হাদিস জানার জন্যে মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। কোরআন হাদিস জানার জন্য তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ধ্যান করতে হবে, তাহলেই কোরআন হাদিস সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আজকে আমি কোরআনের দু একটি রেফারেন্স নিয়ে আলোচনা করার ফলশ্রুতিতে এই পার্লামেন্টে অতীতে আমরা গান শুনেছি, এই পার্লামেন্টে কবিতা আবৃত্তি শুনেছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা হয় নাই। আজকে কতিপয় সদস্য কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। আমি বলবো
আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার, আমি দয়া করে অনুরোধ করব, আপনি আমাদের সংসদের গার্জিয়ান, আমরা মাত্র কয়েকজন আছি, আমাদেরকে দয়া করে সুষ্ঠুভাবে কথা বলার পরিবেশ আপনি করে দেবেন। মাননীয় স্পিকার, কথায় আছেন, আমরা পড়েছি চোরের মায়ের বড় গলা। চোর যখন চুরি করে, মাননীয় স্পিকার, চোর যখন চুরি করে তখন অত্যন্ত সতর্কতার সাথে চুরি করে। চোর জানে যে চোর যদি ধরা পড়ে তাহলে তার যে উত্তম মধ্যম হবে, এইটির কারণে সে এত সতর্ক হয়ে চুরি করে যেন সে ধরাটি না পড়ে। মাননীয় স্পিকার, যে কারণে বলা কথাই আছে যে গৃহস্থের একদিন, চোরের 10 দিন। মাননীয় স্পিকার, আজকে এখানে বারবার বলা হচ্ছে যে আজকে মাননীয় স্পিকার কৌশলে বিএনপি হেরে গেছে। আমি আজকে 11তম জাতীয় সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হয়েছে, এই যে সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি, মাননীয় স্পিকার, এই নির্বাচন সম্পর্কে যে আমার বক্তব্য নয়, এটি সারা বিশ্বের, সারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই বক্তব্যগুলো এসছে। আপনার অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার, 2018 নির্বাচন নিয়ে কালের কণ্ঠে এসেছে 16 জানুয়ারিতে। ভোটের অনিয়মের অভিযোগ বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি। বাংলাদেশে অর্থপূর্ণ সংলাপ চায় জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন, এটি কোনো অর্থবহ নির্বাচন হয় নাই, এটি যুগান্তর। 20 জানুয়ারি 2019। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশে নির্বাচনের জন্য, এই নির্বাচনে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মাননীয় স্পিকার, এইখানে বাংলাদেশের প্রহসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকিত লেখা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি, দিল্লির গবেষক বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করেছেন। এটি আমার কথা নয় মাননীয় স্পিকার, বিএনপির কথা নয়, জামাতের কথা নয়। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা মহলে প্রশ্ন। মাননীয় স্পিকার, যে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলছি, আজকে আগের রাতে ব্যালট ভর্তি, পরের দিন গণনা, যে কারণে এই পার্লামেন্টকে বলা হচ্ছে মধ্যরাতের পার্লামেন্ট। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি এখানে বলা হয়েছে সত্য কথা বলার জন্যে। এই কথাগুলো আমার নয়। নির্বাচনে ভোটাররা প্রতারিত, অপমানিত হয়েছেন। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক মানদণ্ডে আজকে পুলিশদেরকে নির্বাচনের পর, প্রথম আলো 8ই জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট, পুলিশ সুপারদেরকে পুলিশ সদর দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের 49 বছর ইতিহাস অত্যন্ত কলঙ্কজনক। এখানে পুলিশ সুপারদের চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ সুপারদের এসপি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর, পরিবেশ স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এসপিরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু পরিকল্পনার দ্বারা পালনে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, এই যে সুষ্ঠু পরিকল্পনা, এটির মধ্যে প্রশ্ন রয়েছে। রাতে সিল ঠাকাতে নির্বাচন কমিশন বলছে যে এখন থেকে ব্যালট পেপার পাঠাবো সকালবেলা। মাননীয় স্পিকার, স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, এখানে আজকে সাম্প্রতিক গত 22 তারিখে প্রথম আলোতে আপনাদেরই একজন কলামিস্ট সোহরাব হোসেন, উনি নির্বাচনের ব্যবস্থা বলেছে এই সাংবিধানিক নির্বাচন কমিশন প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করে দেওয়া দরকার। যে নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া, যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করা। আজকে কি আমরা বলতে পারি যে গত 2018 30 ডিসেম্বরের নির্বাচনে নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করতে পেরেছে? ব্যর্থ, অযোগ্য, কোনো সন্দেহ নয়। মাননীয় স্পিকার, আজকে যে কোনো মানদণ্ডে আপনি নিয়ে গবেষণা করেন, কেউ বলবে না যে এই সমস্ত কথাগুলি আমি অসত্য কথা বলছি। মাননীয় স্পিকার, আজকে জননিরাপত্তার কথা বলা হচ্ছে। আজকে আমাদের সদ্য মাননীয় সংসদ আমার পূর্বে বক্তৃতা দিয়েছেন। আজকে জননিরাপত্তার কথা কোথায়? এই সরকারের আমলে গত 10 বছরে বাংলাদেশে নিখোঁজ হয়ে গেছে প্রায় 1200 মানুষ। গুম এবং ক্রস ফায়ারের শিকার হয়েছে কতজন আমি জানি না। আজকে মাননীয় স্পিকার, আমি আপনার এখানে কথা বলছি, আমি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা, আমাকে রাস্তা থেকে আইন প্রক্রিয়া সংস্থার পরিচয় তুলে নিয়ে গিয়ে আমার ভাগ্যে ইলিয়াসের ভাগ্য জুটবে কিনা, আমার ভাগ্যে সালাউদ্দিনের ভাগ্য জুটবে কিনা, আমি কথা বলতে পারবো না। আজকে যখন মাননীয় সাবেক মন্ত্রী, বর্তমান মন্ত্রী অনেকে উপহাস করে বলেন যে বিএনপি রাস্তায় দাঁড়াতে পারে না, আজকে বিএনপির কত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী আপনার অপহরণের শিকার হয়েছে, আজকে বিএনপির কত নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছে, বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর তথ্য হিসাব আপনি চাইলে আপনার কাছে আমি পৌঁছে দেবো মাননীয় স্পিকার। আজকে বিএনপির মহাসচিবের নামে 84টি মামলা,
আজকে অবাক লাগে মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গায়েবী মামলা কিছু নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই পার্লামেন্টের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার 84 বছর বয়স, খন্দকার মাহবুব হোসেন বিজ্ঞ আইনজ্ঞ তার বয়স 84 বছর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজকে বিএনপি সিনিয়র নেতারা উনারা নাকি হাতের ঝিলে বসে বোমা তৈরি করছিলেন, নাশকতার কাজে লিপ্ত ছিলেন। এই মামলায় তাদেরকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়। এই কথাগুলি কি অসত্য? এই কথাগুলি কি মিথ্যা? এই কথাগুলির আলোকেই আমি কোরআনের আয়াত থেকে বলবো, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি একেবারে সুস্পষ্টভাবে কোরআন থেকে আপনাকে বলছি, কেউ কাউরি বোঝা বহন করবেন, আল্লাহ পাক কোরআনে স্পষ্টভাবে বলছে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলছে, মাননীয় সদস্য সূরা বনী ইসরাঈলের মধ্যে দাঁড়ান, আমি মাননীয় সদস্য এখানে পরিষ্কারভাবে সূরা বনী ইসরাঈল, বাজেটের উপর বলছেন না কথা, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সাধারণ আলোচনা হয়েছে, আপনি তো লক্ষ্য করেছেন আমাকে যদি বাজেটের উপর, আমি বাজেটের উপরই বলবো, কিন্তু আজকে বক্তব্যের যে ধারা চেঞ্জ করে দিয়েছেন, যে কারণে আমাকেও বাজেটের উপর প্রস্তুতি ছিল। আমি আপনাকে বলবো, আমি এই কথাগুলি অত্যন্ত স্পষ্ট বলছি, এটা আমরা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে মাননীয় স্পিকার, আমরা কেউ দুনিয়াতে স্থায়ী নই। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলছে, নিশ্চয়ই তোমাদের চক্ষু কর্ণ অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। এটি সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত। মাননীয় স্পিকার, এর শানে নজুল তাফসীরটি কি? দয়া করে চুপ করেন, আপনারা আপনাদের বক্তব্য সময় বক্তব্য দিয়েন। মাননীয় স্পিকার, এই কারণেই আজকে আমরা যারা দায়িত্বে রয়েছি, আজকে যারা আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে বলবে, তোমার সামনে তুমি দেখেছো ওই আহাজারি করছে যে ব্যক্তিটি আজকে নিখোঁজ হয়ে গেছে, তুমি কানে শুনছো, তুমি চোখে দেখছো, তুমি হৃদয় দিয়ে অনুভব করছো, কোনো ব্যবস্থা গ্রহণ করছো না। এটি আমরা যে যার কর্মের জন্য কিন্তু আমরা তার জন্যই তার জবাবদিহি করবো মাননীয় স্পিকার। যে কারণে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আমি প্রত্যেকের কর্মকে, সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত, প্রত্যেক মানুষের কর্মকে আমি গ্রীবা লগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো একটি কিতাব যে খোলা অবস্থায় পাবে, সেখানে কোনো বিচারকও লাগবে না, সাক্ষীও লাগবে না, আমাদের কিতাব, আমাদের যা কর্মকাণ্ড, আমাদের দুই দিকে ফেরেশতা বসে সর্বক্ষণ এই কাজে নিয়োজিত রয়েছে। মাননীয় স্পিকার, এখানে আজকে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম ভাই, উনার পিতা হারিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি স্বজন হারিয়েছেন, পিতা, মাতা, ভাই, শিশু রাসেল সহ। এর হৃদয় বিদারক এই ঘটনার সত্যিকার অর্থেই যে কথাটি বারবার আসে মাননীয় স্পিকার, ইন্ডিমিনিটি বিলের মধ্যে যে হত্যাকাণ্ড বন্ধ করা হয়েছিল, পবিত্র কোরআনের সূরা বাকারা 178, 79 আল্লাহ পাক স্পষ্টভাবে বলছে কিসাসের কথা, বদলা নেওয়ার কথা। কোনো আইন দিয়ে আপনার হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, অবশ্যই যারা ওই 1975 সালের এই হত্যাকাণ্ডের যারা বিচার বন্ধ করেছিল, এটি সম্পূর্ণ কোরআনের পরিপন্থী। কিন্তু ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? বদলা নেওয়ার কথা বলেছেন। মাননীয় স্পিকার বলেছেন যে তোমরা হত্যার বদলে বদলা নিবা, যার বদলা নেওয়া দরকার তাকেই নিতে হবে, এটা যেন বাড়াবাড়ি না হয়ে যায়। অর্থাৎ যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বাইরে যদি আরেকজন নিরীহ নিরপরাধ কোনো মানুষ হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, হত্যাকাণ্ডের শিকার হয়ে যায়, সেই জন্য আল্লাহ বলছে যে তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাকো, যাহা না হলে তোমরাকে আযাব পাকড়াও করবে। এটি সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলবো যে আমাদের যারা পূর্বের আমাদের ন্যাশনাল লিডাররা এই বিষয়গুলোর প্রতি বিবেচনা করেছে, যে আজকে আমরা এই বিচার করতে গিয়ে যদি সত্যিকার অর্থে বিচারের কাঠগড়ায় দাঁড় করে যদি কোনো নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের শিকার করে ফেলি, তাহলে পারে মাননীয় স্পিকার, এই জন্যে কিন্তু আমরা যারা দায়িত্বে থাকবো তাদেরকে এই জবাবদিহিতে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গায়েবী মামলা বলে কিছু নেই, আমাকে কটাক্ষ করেছেন। আমি আল্লাহর কসম খেয়ে বলেছি, কেন বলেছি? বিষয়টিকে আরও স্ট্রেনদেন করার জন্য, শক্তিশালী করার জন্য, নিশ্চিত করার জন্য। আল্লাহ কোরআনে বলছে তোরা আমার কসম খাও। আমি পরিষ্কার বলছি মাননীয় স্পিকার, আমি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, আপনি এই সংসদে একটি সংসদীয় কমিটি করে দেন। এই বিএনপির গত 10 বছরে এই আওয়ামী লীগ সরকার কম করে হলেও 90,000 মামলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে। এই 90,000 মামলার মধ্যে অধিকাংশই ভুয়া। প্রায় 25 লক্ষ বিএনপি নেতা কর্মী আসামি হয়েছে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে তারা বোমা তৈরি করছিল, নাশকতার কাজে লিপ্ত ছিল। মাননীয় স্পিকার, আজকে আমরা যতই বলি না কেন,
আজকে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই জাতীয় যে সংকট তৈরি হয়েছে এখানে কোনো কৌশলের কথা নয়। আজকে আমাদের সিনিয়র পার্লামেন্টারিয়ান জনাব মতিয়ার চৌধুরীর কাছে আমি আমার বাজেটের বক্তৃতায় উত্তর চেয়েছিলাম। উনি বাজেট বক্তৃতায় উত্তর দিতে গিয়ে বললেন যে জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছে, মদের লাইসেন্স দিয়েছেন, কিন্তু মদের লাইসেন্স কি মুসলমানদের? আমি আমার কথা উত্তর শুনেন, কথাটা শুনেন, শোনার পরে শুনবেন। মদের লাইসেন্স উনি দিয়েছেন, মদের লাইসেন্স দেওয়ার মধ্য দিয়ে উনি রেস্ট্রিকশন, লাইসেন্স দেওয়া মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আপনি সংবিধানে এখানে পরিষ্কারভাবে বলছেন রাষ্ট্রধর্ম ইসলাম, এবং আপনি এখানে সংবিধানের মধ্যে পরিষ্কারভাবে বলছেন তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা এবং সমঅধিকার নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, সাঁওতালরা তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে মদ্যপান করে, ডোমরা মদ্যপান করে, আপনার সুইপাররা মদ্যপান করে, এখানে বিদেশিরা রয়েছে, বিদেশি কর্মীরা রয়েছে, তাদের মদ লাগে। আপনার আজকে যে সমস্ত মদের লাইসেন্স দেওয়া হয়েছে, কোনো লাইসেন্সে দেখাতে পারবেন যে ওই লাইসেন্সের মধ্য দিয়ে আপনার মুসলমানদেরকে অনুমোদন দেওয়া হয়েছে? মদের লাইসেন্স দেওয়া হয়েছে, এটা রেস্ট্রিকশন, শর্ত, কন্ডিশন দেওয়া হয়েছে। আজকে যদি ওই লাইসেন্স না থাকতো আমাদের অনেকেই আমরা মদ্যপান করে সংসদের মধ্যে চলে আসতাম, কোনো আইন ছিল না তখন বন্ধ করার। এখানে আজকে যদি আমরা কেউ মদ্যপান করে এই সংসদের মধ্যে প্রবেশ করি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী আমাদেরকে ধরে নিয়ে গিয়ে উনার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। যে কারণে আমি মনে করব এটি আপনারা ক্ষমতায় তো আছেন 20 বছর থেকে, এই ক্ষমতায় 20 বছর থেকে থাকার পরও কেন আপনারা এই মদ্যপানের যে আইনটি জিয়াউর রহমান করেছে বাতিল করে দেন না কেন? এটাকে আরও সংশোধন করেন। মাননীয় স্পিকার, আজকে বাজেট নিয়ে কথা বলতে গেলে বাজেটের যে বিষয়, আজকে বাংলাদেশের সবচাইতে একটি দুর্নীতির মহাগ্রস্ত আমরা আক্রান্ত হয়ে গেছি। আজকে বাজেটের আলোচনা করতে গেলে বারবার আমাকে বলছেন এই বাজেট কি আমি নিশ্চয়তা দিতে পারবো যে বাজেটে কৃষকদের মুখে হাসি ফুটবে? এই বাজেটকে আমি নিশ্চয়তা দিতে পারবো যারা ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো? আমি বাজেটে নিশ্চয়তা দিতে পারবে যে আজকে যারা শেয়ার বাজার লুটপাট করে বাংলাদেশের শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে পারবো? এই বাজেট কি আপনার কোনো ঘোষণা আছে যে বাজেটে আজকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে? এই বাজেট ব্যয়ের কোনো জবাবদিহিতা, স্বচ্ছতা নাই। মাননীয় স্পিকার, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এত বড় বাজেট, আজকে মনে হচ্ছে বাজেটের আকার, আয়তন, ভলিউম আজকে এমনভাবে প্রচার করা হচ্ছে, এটি মনে হচ্ছে সরকারের সার্থকতা। এখানে কতটা ঋণ নির্ভর বাজেট, আজকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, বিদেশ থেকে ঋণ নিয়ে আসতে হবে এই বাজেট বাস্তবায়ন করতে গেলে। এই সক্ষমতা আমার কতটুকু? এই সক্ষমতা আমাদের বাংলাদেশে আমরা তৈরি করতে পেরেছি কিনা? এই সক্ষমতার জন্য আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আপনি 5 লাখ কোটি টাকার জায়গায় 10 লাখ কোটি টাকা বাজেট দেন না কেন? আমাদের দেশ আন্তর্জাতিক বিশ্বের এখন একেবারে দৃষ্টিতে রয়েছে, কারণ 8ম বৃহত্তম জনবসতিপূর্ণ দেশ। আজকে কিছুক্ষণ আগেই এই যে আমাদের বিরোধী দলের মাননীয় সদস্য বাদল ভাই বক্তৃতা দিয়ে গেলেন যে আজকে একটা ব্রিজ নির্মাণ করব, বাজেট এস্টিমেট করছি 5 কোটি টাকা, সেটি চলে যাচ্ছে 100 কোটি টাকা। আজকে আমি পরিষ্কার বলবো এটি একটি অদ্ভুত সরকার। মহাজোটের ভোট করলেন, মহাজোটের ভোট করার পর এখানে আমরা আপনার মহাজোটের ভোট করে আমরা এখানে আপনার মহাজোটের শরিকদেরকে বিরোধী দলে বসিয়ে দিলেন। আমি পরিষ্কারভাবে বলছি যে আজকে যখন পার্লামেন্টে ঢুকি এবং দেখি মহাজোটের শরিকদের যারা আমরা বিরোধী দলের দিকে বসে আছি, চেহারা কিন্তু মলিন। এটা হয় না মাননীয় স্পিকার। আপনি একসাথে এই 1 বছর 6 মাস আগে একই সাথে কাজ করলাম, একই সাথে আপনি ঘর করলাম, এখন আপনি আপনার বিরোধিতা করেন, এটি হয়? এখানে আমাদের সদ্য মেনন ভাই মাননীয় সংসদ উনি বলেছেন, আমি বড় ভাইয়ের জন্য ভাই বলছি, মাননীয় সংসদ বলতে মাননীয় সদস্য ভাই বলবেন না দয়া করে। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে আমি সদস্যই বলি এবং তারা আমার বয়সে বড়, সুতরাং মাননীয় স্পিকার এখানে উনি কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, উনারা নিজেদের অবস্থান নিয়ে অত্যন্ত বিব্রত। এটি কি অসত্য? আপনার আমাদের জনাব মাননীয় সদস্য জনাব হাসানুল্লাহ কিন্তু কয়েকদিন আগে দিয়েছেন, ফরমাইশি বিরোধী দল করে সংসদকে কার্যকর করা যাবে না। মাননীয় স্পিকার, এখানে আমাদের যাদেরকে বিরোধী দলের বসিয়েছেন, সরকারে না বিরোধী দলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চাই। জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। মাননীয় স্পিকার, এগুলো সত্য। মসজিদে ঘোষণা দিয়েও ভোটাররা ভোট কেন্দ্রে আসছে না, এটি সত্য। কর্তৃত্ববাদী শাসনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, এগুলো সত্য। মাননীয় স্পিকার, একসাথে একা থাকতে ভয় পান, ঘুমের সমস্যায় সিএমএইচে যান হোসেন মোহাম্মদ এরশাদ। উনাকে জোর করে ভোটে খাড়ো করানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। 2014 সালেও হয়েছে, এবারও হয়েছে। যাই হোক, আমি মাননীয় সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করব, আপনি এই 11তম সংসদ নির্বাচনের সময় আপনি জাতীয় নেতৃবৃন্দকে সংলাপের আহ্বান করেছেন, সংলাপে গিয়েছে, সংলাপে বসেছে,
সংলাপে আপনি অঙ্গীকার করেছেন। জাতীয় পত্রপত্রিকায় সমস্ত মিডিয়াতে খবর এসছে আপনারা নির্বাচনে যান, নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে। আপনি কথা দিয়েছিলেন যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলার তালিকা দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আল্লাহ পাক কোরআনে এটিও বলছে যে তোমাদের আমানত এবং অঙ্গীকারের ব্যাপারে আল্লাহর খবর দিবেন। আমি মাননীয় স্পিকার আপনাকে বলবো এই কারণেই যে মাননীয় সংসদ নেতা আজকে জাতীয় যে নেতৃত্ব দিচ্ছেন, এই সংকট থেকে বের হয়ে আসার জন্য পথ বাইর করতেই হবে, আমাকে বাইর করতেই হবে। যেভাবেই বলি না কেন আমি, আপনি এখানে জাতীয় সংলাপের সময় জাতীয় নেতৃবৃন্দের সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা কি আপনি পূর্ণ হয়েছে? এখানে কোনো কৌশলের কথা নয়, এখানে কোনো কৌশলের বিষয় নয়। আজকে আমরা নির্বাচনে গিয়েছি, এই 11তম নির্বাচনের মতো কোনো নির্বাচন, আমি 5মবারের মতো নির্বাচন করেছি জাতীয় সংসদে। অতীতে 111-এর পরও নির্বাচন করেছি, এইরকম নির্বাচন অতীতে কখনো হয়নি। এই নির্বাচনে আমাদের 22 জন জাতীয় সংসদের প্রার্থী গ্রেপ্তার হয়েছে। প্রায় 40 জন সংসদ সদস্য যারা প্রার্থী ছিল তারা ভয়ানকভাবে আহত হয়েছে। এটি মাননীয় স্পিকার অতীতে কোনো নির্বাচনে হয়নি। এবং এখানে আপনার কোনো ভোট কেন্দ্রে ভোট যেতে পারে নাই। সুতরাং আমি মাননীয় স্পিকার, এই সংসদে আমরা যারা অবস্থান করছি, আমরা যেভাবেই বলি না কেন, আমরা যে প্রক্রিয়ায় বলি না কেন, আজকে আমরা এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসব। আজকে আপনারা এখানে কথা বলছেন, আমরা সংসদে আসার পর আজকে আমাদের কথাগুলো শুনছে। আর আপনারা যারা সংসদে আছেন, বাইরে দেখেন, পার্সেপশনটা বাইরে কেউ শুনে না, বাইরে আপনাদের বক্তৃতা কেউ শুনছে না। টেলিভিশন বন্ধ, মিডিয়া বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে গেছে তাদের। অনেক টেলিভিশনের নিউজ তারা বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। যে কারণে আমি অনুরোধ করব, বাজেট নিয়ে কথা বলতে গেলে দুর্নীতির সময় কম। আজকে দুর্নীতির আমি সেদিন কথা বললাম, মাননীয় সংসদ নেতা বলে দিলেন আপনার রূপপুর পারমাণবিক প্রকল্পে ওইখানে যে বালিশ মাসুদ বলে দিলেন যে বিএনপি ছাত্র দলের ভিপি। এটি একেবারেই সঠিক নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি মাননীয় স্পিকার, একেবারেই সঠিক তথ্য নয়। ও বুয়েটের কোনো ছাত্র ছিল না, বুয়েটের কোনো ভিপিও ছিল না। আর বিএনপির এখন একজন ভিপি রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে, এটি কি সম্ভব? এটি বিশ্বাস হয়? আজকে বিএনপির লোকেরা চাকরি নেওয়ার আগে ওইখানে আগে তাদের ইনভেস্টিগেশন হচ্ছে, বাপ কি করে, বাপ মা কি করে, ভাই কি করে। বিএনপি নাই, বাতিল। বিসিএস থেকে টিকার পরও ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন কোটায়, অ্যাডমিন কোটায়, বিভিন্ন কোটায় টিকার পরও নাই। আজকে নিয়োগ, বিশ্ববিদ্যালয় বলেন, পিএসসি বলেন, যে কোনো জায়গায় বলেন, আজকে এখানে আমার শৃঙ্খলা ভেঙে পড়ে গেছে। আমি মাননীয় সংসদ নেতাকে বলবো, আমাদের এখানে স্বপ্ন, এই যে এখানে আমরা বলছি যে আমাদের এই বাজেটের প্রথমেই লেখা আছে সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। মানুষ তা বলছে না, মানুষ বলছে সময় এখন আমাদের, দুঃসময় এখন বাংলাদেশের। মাননীয় স্পিকার, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, এই অবস্থা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। এখানে অপ্রাসঙ্গিক কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রত্যাশা করব যে মাননীয় স্পিকার, সংসদে আমরা এসছি, আমাদেরকে সংসদে কথা বলার সুযোগ করে দিচ্ছেন ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্য হারুন